দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টার দিকে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে নির্মিত বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়, এরপর শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করে। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। মোট নিহত হন 74 জন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এই দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। আমাদের সকলের উপর আপনার খাস রহমত, তাদের ভুল ত্রুটি মাফ করে সকলকে। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। এই জঘন্য হত্যাকাণ্ডের পিছনে কি উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার জন্য তৎকালীন সরকার দুটো কমিটি করেছিল, যার কমিটির রিপোর্টগুলো শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। এবারে যাব সচিবালয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী শিউলি শবনম, কথা বলবো তার সঙ্গে। শিউলি, প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিতে আজ কি কি রয়েছে? আর কিছুক্ষণ আগেই তো শিক্ষামন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করলেন, এ বিষয়ে আমাদের জানাবেন। সুমনা, আপনি ঠিকই বলেছেন। শিক্ষামন্ত্রী মাত্র তার ব্রিফিং শেষ করলেন আনুষ্ঠানিকভাবে, এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় উনি আজকে যে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে যে তথ্যটা দিয়েছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 9টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে 68,000-এর বেশি শিক্ষার্থী মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি মিলে বৃত্তি পেয়েছেন, এবং এর মধ্যে 21,000-এর বেশি শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন। তো শিক্ষামন্ত্রী মূলত তার যে সংবাদ সম্মেলন আনুষ্ঠানিক, সেখানে তিনি শিক্ষার্থী যারা বৃত্তি পাননি তাদেরকেও তিনি বলেছেন যাতে হতাশ না হয়ে আগামীর যে জাতি গঠনে তারা যাতে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যায় এবং তাদের মেধা ও মনন স্তর যাতে উন্নত করতে কাজ করে, সেই বিষয়টা তাদেরকে আহ্বান জানিয়েছেন। তবে এর মধ্যে তিনি যে বিষয়টা উল্লেখ করেছেন সুমনা, সেটা যদি তিনি বলেছেন যে অতীতে যেভাবে তিনি শিক্ষামন্ত্রী আগে দায়িত্ব পালনরত অবস্থায় যেভাবে তিনি দেশের শিক্ষা ব্যবস্থা থেকে নকল মুক্ত করতে যেভাবে উদ্যোগী হয়েছিলেন, একইভাবে এখনও যদি দেশের শিক্ষা ব্যবস্থায় কোনো রকম ত্রুটি বা কোনো অনিয়মের বিষয় পান, সেক্ষেত্রে গণমাধ্যম যদি তথ্য দিয়ে সহায়তা করেন, শিক্ষা মন্ত্রণালয় বা সরকার সে বিষয়ে আসলে পুরোপুরি উদ্যোগ নেবে। এবং তিনি এই ক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ করেছেন সেই ব্রিফিংয়ে, যে বর্তমান শিক্ষা পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থায় যে বিভিন্ন স্তরের যে শিক্ষা কাঠামো আছে, আসলে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে সবগুলো সমস্ত শিক্ষার্থীদের একটি আমব্রেলার নিচে এনে যাতে একই শিক্ষা ব্যবস্থায় কাজ করা যায়, শিক্ষা কার্যক্রম চালানো যায়, সে বিষয়ে তিনি উদ্যোগী হবেন এবং সরকার কাজ করবে, সে বিষয়টা তিনি বলেছেন। এবং ভবিষ্যতে শিক্ষা বৃত্তির যে কার্যক্রম, সেই কার্যক্রমের বাজেট আরও বাড়ানোর পরিকল্পনার কথাও তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তো সুমনা, এর বাইরে যদি আমি আপনাকে একটু বলি যে সকাল থেকে আজকে এখানে সচিবালয়ে প্রধানমন্ত্রী তিনি অফিস করেছেন, এবং সকালে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সাথে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে আমরা যেটা দেখেছি, তিনি আসলে যেসব জুলাই যোদ্ধা রয়েছেন, সেসব জুলাই যোদ্ধারা যাতে দলমত নির্বিশেষে সবাই যাতে সমান অধিকার পায়, সমান সুযোগ সুবিধা পায়, এবং
এবং তাদের জন্য যে সরকার নির্ধারিত যে বাজেট আছে সেই বাজেটে যাতে সঠিকভাবে প্রণয়ন হয় সে বিষয়গুলো তিনি নির্দেশনা দিয়েছেন এবং এ বিষয়ে কাজ করার জন্য তিনি বলেছেন। এর বাইরে যদি আমি আপনাকে আরেকটা বিষয় উল্লেখ করি যে সকালেই জামায়াতের পক্ষ থেকে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার তিনি এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এবং তিনি এসে জামায়াতের চীন মৈত্রী সম্মেলনে 28 তারিখ একটি জামায়াতের ইফতার আছে সেই ইফতারে তারেক রহমানকে তিনি দাওয়াত দিতে এসেছিলেন মূলত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সে দাওয়াত কবুল করেছেন এবং তিনি যাওয়ার ব্যাপারে কথা দিয়েছেন। এর বাইরে তিনি জামায়াত আমির অসুস্থতার খবর শুনে তিনি জামায়াত আমিরের কাছে ফোনে তার শারীরিক খবরাখবর নিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন যে সংসদ যাতে এমন হয়ে ওঠে যেখানে সব ধরনের আলাপ আলোচনা দলমত পক্ষ বিপক্ষ সব ধরনের আলোচনা যাতে সুযোগ থাকে সে বিষয়ে তার সরকার কাজ করবে এবং এই বিষয়গুলো নিয়ে তিনি জামায়াতের সাথে কথা বলেছেন এবং সার্বিকভাবে বলা যায় সচিবালয় আজকে এখনো পর্যন্ত কর্মচঞ্চল এবং সামনে পরবর্তীতে আরও প্রোগ্রাম থাকবে সেই বিষয়ে আপনাকে পরবর্তীতে আপডেট জানাতে পারবো। সুমনা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় ইশরাক হোসেন আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপির পরিচয় থাকায় অনেকে জুলাই যোদ্ধাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, এতে তারা সব রকম সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন। বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইশরাক হোসেন বলেন, কোনো রাজনৈতিক বিবেচনায় যেন কেউ তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়টি নিশ্চিত করা হবে। জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে আপনারা জানেন যে সেখানে একটা বড় অঙ্কের একটা ফান্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, তো সেগুলা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন এবং সামনের দিনে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন শহীদ পরিবার রয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন, তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক 2 ধারায় 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক এ রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে 2019 সালের 12 নভেম্বর মামলাটি করেন দুদকের একজন উপপরিচালক। যুক্তিতর্ক শুনানি শেষে গত 9 ফেব্রুয়ারি এই মামলা রায়ের পর্যায়ে আসে। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি। এর আগে অস্ত্র মামলায় সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। নাটোর 1 আসন থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি নেতা প্রয়াত ফজলুর রহমান পটল। 3 বার ছিলেন মন্ত্রিসভার সদস্য। তার কন্যা ফারজানা শারমিন পুতুল এবার প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পেশায় তিনি আইনজীবী, তবে রাজনীতিতে হাতে খড়ি বাবার হাত ধরেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর লালপুর বাগাতিপাড়া আসনে জামায়াত ইসলামের প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়েছেন ফারজানা পুতুল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই আইনজীবী পেয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি থেকেও আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ফারজানা শারমিন পুতুল। সে আমাদের নারী ও শিশু মন্ত্রণালয়ে কাজ করবে, সে আমাদেরকে দেশের জন্য কাজ করে শিশুদেরকে এগিয়ে নিয়ে যাবে, নারীদেরকে এগিয়ে নিয়ে যাবে। তিনি যেমন মন্ত্রী হয়েছেন, ভালোভাবে কাজ করবেন, দেখে শুনে রাখবেন, এটাই আমাদের জনগণের প্রত্যাশা। লালপুর বাগাতিপাড়ার মানুষজন তার উপরে ভরসা রাখি, সে আমাদের লালপুর বাগাতিপাড়ার উন্নয়ন করবে এবং নারী পুরুষ সকলের কর্মসংস্থান তৈরি করবে। 2টা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে তিনি আছেন। আশা করব তার বাপের যে উন্নয়নের অবশিষ্ট অংশ সম্পূর্ণ করে এই লালপুর বাগাতিপাড়াকে তিনি উন্নয়নের শিখরে আহরিত করবেন এবং আমাদের প্রত্যাশা
পূরণে তিনি সচেষ্ট থাকবেন। ফারজানা শারমিন পুতুলের জন্ম 1984 সালের 2 নভেম্বর নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে। বিএনপির বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটি, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। কিশোরগঞ্জের অষ্টগ্রামে আগুনে পুড়ে গেছে 2টি বসতঘর। এ সময় নানার সাথে ঘুমন্ত অবস্থায় গুরুতর দগ্ধ হয়েছে তৌহিদুল ইসলাম নামে 8 বছরের একটি শিশু। তার অবস্থা আশঙ্কাজনক। গতরাতে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা কামারহাট বাজারে মঙ্গলবার রাতে আগুন লেগে কমপক্ষে 30টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট দীর্ঘ 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের হালি শহরে গ্যাস দুর্ঘটনায় দগ্ধ সাখাওয়াত হোসেন মারা গেছেন। বুধবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। হাসপাতালের আবাসিক সার্জন জানান, সাখাওয়াত হোসেনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত সহ শরীরের 100% দগ্ধ হয়েছিল। গত সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের 6তলা ভবনের 3য় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। এতে 9 জন দগ্ধ হন। তাদের মধ্যে এ পর্যন্ত 5 জন মারা গেছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন শওকত হোসেন সরকার। সকালে গাজীপুর নগর ভবন মিলনায়তনে সংসদ সদস্য মুজিবুর রহমান সহ বিএনপির নেতাকর্মী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, গাজীপুরকে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান নতুন প্রশাসক। দায়িত্ব গ্রহণের পরপরই প্রশাসকের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাগরিক যে সেবা, সেই সেবাটি যাতে দ্রুত ত্বরান্বিত হয়, যাতে অল্প সময়ের মধ্যে এই নাগরিক সেবাটা আমাদের এই গাজীপুরবাসী পান, তার জন্য আমি আমার এই সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে আজকেই আলোচনা করে এটাকে দ্রুত কার্যক্রম গ্রহণ করার জন্য আমি কার্যক্রম গ্রহণ করব। আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর অতিরিক্ত পরিচালক ছিলেন মোস্তাকুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে BBA MBA শেষ করে 1999 সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। এরপর তিনি ফরেক্স রিজার্ভ এবং ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি এবং কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করেন। সর্বশেষ তিনি BFIU-তে অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মোস্তাকুর রহমানের বাড়ি খুলনার দিঘলী উপজেলার দেয়াড়া গ্রামে। আশুলিয়ায় জাহানারা খাতুন জান্নাতি নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার স্বামী হাবিবুর রহমান অনিককে গ্রেফতার করেছে পুলিশ। 2024 সালের জুলাই মাসে আশুলিয়ার নরসিংহপুরের শ্রমিক কলোনি থেকে পোশাক শ্রমিক জাহানারা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এরপরই পালিয়ে যায় স্বামী হাবিবুর রহমান অনিক। এ ঘটনায় আশুলিয়া থানায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয় নিশ্চিত হয়, যার পরিপ্রেক্ষিতে স্বামী হাবিবুর রহমানকে আসামি করে মামলা দায়ের করা হয়। 1.5 বছর পর মঙ্গলবার রাতে অনিককে গ্রেফতার করে পুলিশ। বগুড়া সদরের সাবগ্রামে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তির 11 দিনের মাথায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানায় জনতা ব্যাংকের দুপচাচিয়া শাখার কর্মকর্তা শুভ মাদকাসক্ত এবং মানসিক রোগে আক্রান্ত হয়ে গত কয়েক মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি তাকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তির পরামর্শ দেন ওই চিকিৎসক। মঙ্গলবার সন্ধ্যায় শুভ অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু সময় পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের স্বজনদের অভিযোগ, শুভর শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যুর জন্য নিরাময় কেন্দ্রের লোকজনকে দায়ী করছেন পরিবারের সদস্যরা। গাইবান্ধায় ঈদের কেনাকাটা ধীরে ধীরে গতি পাচ্ছে। ছোট বড় প্রায় সব দোকানেই বেড়েছে ক্রেতার আনাগোনা। দোকানিরা বলছেন, সময় যত গড়াবে ততই বেচা বিক্রি বাড়তে পারে। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে উত্তরের জেলা গাইবান্ধার বিপণী বিতানগুলোতে বাহারি পোশাকের সমাহার। দেশি পোশাকের পাশাপাশি স্থান পেয়েছে বিদেশি জামাকাপড়ও। হালকা কারুকাজের পোশাকে নারীরা বেশি আগ্রহ দেখাচ্ছেন। অপরদিকে ছেলেদের জন্য রয়েছে দেশি বিদেশি পাঞ্জাবি ও শার্ট। বিক্রেতারা জানান, ক্রেতার চাহিদা গুরুত্ব দিয়ে পণ্য রাখা হয়েছে, দাম নাগালের মধ্যে আছে, তাই বিক্রি আগের বছরের চেয়ে বেশি হবে। 10 রোজার পর থেকে ইনশাআল্লাহ অনেক কাস্টমার চাপবে এবং বেচাকেনা অনেক ভালো হবে। ঈদের আগ মুহূর্তে ভিড় এড়াতে অনেকেই এখন পরিবার পরিজন নিয়ে পছন্দের পোশাক কিনে নিচ্ছেন। আগে করতেছে এই কারণে মানে ঈদের আগে কয়েকদিন আসলে অনেক গ্যাঞ্জাম হয়, ভিড় হয়, লোকসংখ্যা বাড়িয়ে যায়। তখন দেখা যায় একটা জিনিস দেখা গেল যে দামটা আছে তার থেকে বেশি হতে পারে, সে দাম একটা কম পাওয়ার জন্য আগে এই মুহূর্তে বেচা বিক্রি কিছুটা কম হলেও 15 রমজানের পর থেকে বিক্রি জমে উঠবে, এমনটাই প্রত্যাশা দোকানীদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সারা দেশের মতো বরিশালেও ঈদের কেনাকাটা করতে ক্রেতারা মার্কেটগুলোয় যাওয়া শুরু করেছেন। শেষের দিকে ভিড় এড়াতে অনেকেই রোজার শুরুতেই কেনাকাটা করছেন। বরিশালের ঈদ বাজারের চিত্র জানাচ্ছেন সহকর্মী মুর্তুজা জুয়েল। রমজানের প্রথম সপ্তাহ থেকেই বরিশালের বিপণী বিতানগুলোতে কিন্তু ঈদের কেনাকাটা আরম্ভ হয়ে গিয়েছে। নগরীর চকবাজার এলাকায় আমি অবস্থান করছি, এখানে কিন্তু প্রতিটি দোকানেই কম বেশি ক্রেতা রয়েছে এবং সড়কে কিন্তু বেশ ভিড় রয়েছে। আমরা এখানে একটি শোরুমে এসেছি, এখানে মূলত নারীদের পোশাকের বেশি সমারোহ দেখতে পাচ্ছি। বিক্রেতারা বলছেন যে বিভিন্ন ধরনের 3 পিস যেগুলো বিদেশ থেকে আমদানিকৃত তার চাহিদা কিন্তু বেশি রয়েছে এবং সেগুলোর পসরা এখানে সাজানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নারী এবং শিশুদের বিভিন্ন ধরনের আকর্ষণীয় বাহারি মনোমুগ্ধকর রঙের যে পোশাকের পসরা সেটি কিন্তু দোকান জুড়ে ডিসপ্লে করা হয়েছে। মূলত এছাড়াও নগরীতে সকল ধরনের যে ব্র্যান্ড শপগুলো রয়েছে তার শোরুম কিন্তু বরিশালে রয়েছে। সেই ব্র্যান্ড শপগুলোতে কিন্তু ভিড় করছেন ক্রেতারা। বিশেষ করে পুরুষদের পোশাকের জন্য ব্র্যান্ড শপগুলোতে আমরা দেখতে পেয়েছি যে বেশি ভিড় সেখানে রয়েছে। বিশেষ করে পাঞ্জাবির চাহিদা সব থেকে বেশি রয়েছে। এর বাইরে কিন্তু নগরীতে অন্তত শতাধিক মার্কেটে কয়েক হাজার দোকান রয়েছে যেগুলোতে কিন্তু ইতিমধ্যে ভিড় আরম্ভ হয়েছে। বিক্রেতারা আসছেন, তারা তাদের পছন্দের পোশাক কিনছেন ঈদ উপলক্ষে। মূলত পাকিস্তানি বিভিন্ন ধরনের 3 পিস আমরা দেখতে পাচ্ছি এবং ক্রেতারা কিন্তু এখানে আসছেন এবং তারা তাদের পছন্দের পোশাক ক্রয় করছেন। মূলত এবার যে পোশাকগুলো রয়েছে নারীদের 3 পিস 2500 টাকা থেকে 7000 টাকার মধ্যে বেশি পণ্য বিক্রি করা হচ্ছে। 1000 টাকা থেকে 6000 টাকার মধ্যে পাঞ্জাবি রয়েছে। এছাড়া শিশুদের পোশাক রয়েছে 1500 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত শিশুদের পোশাক বিক্রি হচ্ছে এখানে। এছাড়া টাঙ্গাইলের যে বিখ্যাত শাড়ি দেশীয় পণ্য এটির কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। মূলত নগরীর সদর রোড, চকবাজার, গির্জামহল্লা, কাঠপট্টি রোড এ সকল এলাকায় অন্তত 3000-এর বেশি বিপণী বিতানে একযোগে কেনাবেচা চলছে। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু ক্রেতারা এখানে আসছেন এবং তাদের পছন্দের পোশাক ক্রয় করছেন। বিক্রেতারা বলছেন যে সপ্তাহ শেষ হলেই যে মাসের প্রথম সপ্তাহে বেতন এবং বোনাস পাওয়ার পরে কাস্টমারদের ভিড় আরও বৃদ্ধি পাবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। রোজায় নওগাঁর মুড়ি তৈরি পল্লীতে বেড়েছে ব্যস্ততা। স্থানীয় চাহিদা পূরণ করে আশপাশের জেলায় যাচ্ছে এখানকার মুড়ি। সংশ্লিষ্টরা জানান, চালের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা বেড়েছে মুড়ির দাম।
নওগাঁয় মুড়ির মিলগুলোতে প্রায় সারা বছরই ব্যস্ত থাকেন শ্রমিকরা। রোজার শুরুতে মুড়ির চাহিদা বেশি হওয়ায় শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। জেলায় বিসিক শিল্প নগরীর 3টি মুড়ি কারখানায় প্রায় 2 শতাধিক শ্রমিক কাজ করছেন। রোজা শুরুর পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুড়ি ও চিড়া তৈরিতে ব্যস্ত তারা। আমরা সারা বছরই কাজ করি, কিন্তু রমজান মাসে কাজ বেশি হয়। 1 কেজি 2 কেজি তুলনায় কাস্টমার বেশি। আর মুড়ি নিয়ে গেলে দোকানে বেচা কিনা বেশি হয়। সপ্তাহে আগে 50 কেজি লাগতো, এখন 200 কেজি লাগে। বর্তমানে বাজারে খোলা মুড়ি কেজি প্রতি পাইকারি দাম 65 টাকা আর প্যাকেটজাত মুড়ি বিক্রি হচ্ছে 90 টাকায়। এদিকে যান্ত্রিক যুগে হারিয়ে যেতে বসেছে হাতে ভাজা মুড়ি। মিলারদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেকেই এই পেশা ছাড়ছেন। কারণ মেল নামেছে, মেলে সবকিছু হয়, আমরা সেই পাই না, মজুরি পাই না। কাজ ঠিকই করি, কিন্তু মজুরি পাই না। রমজানে মুড়ির চাহিদার সাথে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। আশপাশের জেলায়ও যাচ্ছে নওগাঁর মুড়ি। মুড়ি আমাদের মানসম্মত, এখানে কোনো রকম ইউরিয়া বা কোনো খারাপ জিনিস ব্যবহৃত হয় না। আমরা সবসময় মানুষকে ভালো দেওয়ার চেষ্টা করি। স্বাস্থ্যসম্মত পরিবেশে মুড়ি তৈরি নিশ্চিত করতে সজাগ রয়েছে বিসিক কর্তৃপক্ষ। সবসময় আমরাও নিজেরাও ভিজিট করেছি বিভিন্ন কারখানায়, যে তাদের এই উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন একদম চাউল কেনা থেকে শুরু করে একদম প্যাকেজিং পর্যন্ত তারা নিরাপদ পর্যায়ে কিন্তু এই মুড়িটা উৎপাদন করে। রমজানে প্রায় 500 মেট্রিক টন মুড়ির চাহিদা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 দিনের সফরে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সফরে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন তিনি। স্থানীয় সময় বুধবার সকালে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হন তিনি। সফরে প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতা নিয়ে উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও চুক্তি হতে পারে। নেতানিয়াহু বলেছেন, এ সফর দিল্লি তেল আবিব সম্পর্ক আরও জোরদার করবে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতির কৌশল নিয়েই এগোচ্ছে দিল্লি। সফরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাথেও দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে নিজের 1 বছরের অর্জনকে এক যুগের সেরা পরিবর্তন হিসেবে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ। এ সময় সীমান্ত দিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রবেশ বন্ধ করার বিষয়টিকে বড় সাফল্য হিসেবে দেখান মার্কিন প্রেসিডেন্ট। প্রায় 1 ঘণ্টা ব্যাপী এই ভাষণে ট্রাম্পের মূল লক্ষ্য ছিল অর্থনীতি, অভিবাসন নীতি এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা। জীববৈচিত্র্যে ভরপুর ছোট্ট দেশ কোস্টারিকা। সেখানকার অসংখ্য প্রজাপতি দেশটিকে অনন্য করে তুলেছে। আর গোটা বিশ্বে রং বেরঙের প্রজাপতির রপ্তানি করে প্রধান প্রজাপতি রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে কোস্টারিকা। আকারে ছোট হলেও জীববৈচিত্র্যের দিক থেকে সত্যি বিস্ময়কর মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। দেশটিতে রয়েছে প্রায় 15,000 প্রজাতির প্রজাপতি। রাজধানী সান জোসে অবস্থিত বাটারফ্লাই কিংডম খামারটিতে রং বেরঙের নানা ধরনের প্রজাপতি প্রদর্শন করা হয়। এই খামারে নানা জাতের প্রজাপতি প্রজননের পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানিও করা হয়। বিশেষ করে অনন্য সৌন্দর্যের অধিকারী ব্লু মরফো জাতের প্রজাপতির জন্য এই খামারটি সুপরিচিত। কোস্টারিকা বিশ্বের শীর্ষস্থানীয় প্রজাপতি রপ্তানিকারক দেশ। এখানের প্রজাপতিগুলো বৈচিত্র্যময় এবং খুব সুন্দর। মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপের বিভিন্ন বোটানিক্যাল গার্ডেন ও প্রজাপতি সংগ্রহশালা আমাদের প্রধান ক্রেতা। ডিম থেকে শুঁয়োপোকা, এরপর গুটি এবং শেষে প্রজাপতি। এভাবেই প্রজনন সম্পন্ন হয় প্রজাপতির। গ্রামীণ পরিবারগুলো বিভিন্ন প্রজাতি লালন পালন করে এবং প্রজাপতির গুটি রাজধানীতে পাঠায়। এরপর রপ্তানিকারকরা অন্যান্য দেশে গুটিগুলো রপ্তানি করে। বর্তমানে বিশ্বের প্রধান প্রজাপতি রপ্তানিকারক দেশ কোস্টারিকা। প্রতি বছর ব্লু মরফো সহ 70 প্রজাতির প্রজাপতির প্রায় 5 লাখ গুটি রপ্তানি করে দেশটি। বিশেষ করে ব্লু মরফো তার উজ্জ্বল ডানার জন্য বেশ মূল্যবান।
কোস্টারিকার প্রায় 400 পরিবার কৃষিকাজের পাশাপাশি উষ্ণমণ্ডলীয় প্রজাপতি প্রজননের সাথে জড়িত, আর এই ব্যবসার মধ্যে নারীদের সংখ্যাই বেশি। বছরে প্রায় 3 মিলিয়ন মার্কিন ডলার আয় হয় এই খাত থেকে। প্রজাপতি প্রজননের প্রক্রিয়া খুব সুন্দর, কারণ এতে গ্রামীণ সরল মানুষগুলো জড়িত। এরা বিভিন্ন প্রজাতির প্রজাপতি চাষে নিজেদের উৎসর্গ করে দিয়েছে। গত প্রায় 50 বছর ধরে কোস্টারিকায় জীববৈচিত্র্য ও সেই সঙ্গে প্রজাপতির সুরক্ষার জন্য বিশেষ এলাকা চিহ্নিত করা হয়েছে। ফলে প্রজননকারীরা প্রকৃতির ছন্দ নষ্ট না করেই প্রজাপতি পালন করতে পারেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।